যেহেতু বর্ষাকাল ওই জন্য সমস্ত কিছু একটু বেশি সবুজ লাগছে, বাড়িটাকেও যেন একটু বেশি সবুজ লাগছে। এই প্রথমবার নর্থ বেঙ্গল আসছি, কখনো আসিনি আমি। বহু পুরোনো ইটপিটগুলো দেখেই মনে হচ্ছে যে 1831 সালেই তৈরি করা হবে হয়তো। এই রে, বন্ধ কর, স্টার্ট বন্ধ কর। এইখানটায় হচ্ছে মেন ভিউ, এদিক থেকে তিস্তা নদী চলে গেছে আর এই হচ্ছে চওড়া তিস্তা। ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর। কি চওড়া রে ভাই। গুড মর্নিং ফ্রম শিটং। গতকালের ব্লগটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জেনে গেছো আমরা রাত্রিবেলা শিটং এসে পৌঁছেছিলাম। মানে কলকাতা থেকে বেরিয়ে ডাইরেক্ট প্রায় 650-750 কিলোমিটার, কত আমি অ্যাকিউরেট বলছি তোমাদের। তো ওই রাইড করে আমরা চলে এসেছিলাম শিটংয়ে আসা সেরকম শ্যুট করা হয়নি, খুবই খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করেছি, একটু আড্ডা মেরে ঘুমিয়ে পড়েছি। আজকে সকাল সকাল মানে একটু লেট রাইস করেছি আমরা আর কি। সকালবেলা 10টা সাড়ে 10টার সময় ঘুম থেকে উঠে এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। 11:15 বাজে এখন প্রায়। ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে পুরি, পুরি ছোলে বাটুরের লাইট। ও খালি শিটং লাইট, ছোলে বাটুরের লাইট, এই লাইট ওই লাইট করেই যাচ্ছে খালি। খেতে কেরম সেটা বল। আমরা জাস্ট আমাদের রুমের নিচে, আমাদের রুম রয়েছে ফার্স্ট ফ্লোরের নিচেই, আমরা বসেছি খেতে। এখানে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তোমাদের জায়গাটা আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাবো কীরকম জায়গা। আমার তো দারুণ লেগেছে। সকাল সকাল একটু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘ এসে একদম এই লনে ঢুকে যাচ্ছে, আর মাঝে মাঝে আবার রোদও দেখা যাচ্ছে। হচ্ছে বাইকটা চালাতে দিতে হবে, নাহলে বাইক থেকে নামবে না বলেছে। কি রে, তুই বাইক থেকে নামবি না? বাইকের সিটে যদি কিছু হয় অর্ক কিন্তু তোকে ছাড়বে না। অর্ক কন? ভূত। কিসকা ভূত? অর্ক কা। তাহলে আমাদের আজকে প্ল্যান কি, আমরা কি করব দিগন্ত? আমরা আগে একটা টি গার্ডেন দেখতে যাবো। একটা টি গার্ডেনের নাম কি জানি না, ভুলে গেছি। আর হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট দেখতে যাবো। হ্যাঁ, আর জানি না কোথায় যাবে। পড়া বলছো নাকি এরকম ভাবে তুলে তাই বলছি। কি অবস্থা। গতকাল আমরা এই রাস্তা দিয়ে এসেছি রাত্রিবেলা, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার হয়েছে। তারপরে এখানে এসে বাইকটা পার্ক হয়েছে ঠিক এখানটাতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, রুম নাম্বার 1, উপরের রুম নাম্বার 1। ওই রুমে কিন্তু আমরা রয়েছি। শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস, দার্জিলিং পিন 734313। বুকিং নাম্বার হচ্ছে 7001494158। জয়ন্ত দা। এই হচ্ছে শিটং সাইলেন্ট ভ্যালি রিসর্ট। আর তার সামনে এরকম সুন্দর একটা লন রয়েছে, এরকম সুন্দর একটা লন। এই লনটাতে একদম সময় কাটানো যায়, বেশ বসে থেকে আড্ডা মেরে বারবিকিউ করে সমস্ত কিছু করে কিন্তু এই লনেই সময় কাটানো যায়। হোমস্টেটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি হোমস্টে। আর যেরকম নাম সেরকমই কিন্তু জায়গাটা পুরো সাইলেন্ট, সিরিন, নিরিবিলি একটা জায়গা। লোকজনের সেরকম কোনো প্রভাব নেই এখানে, মানুষজনও কম, খুবই কম। আর তার সাথে খুবই সুন্দর একটা লোকেশন। লনটা নিয়ে তো তোমাদের বললামই, দারুণ সুন্দর একটা লন। আর ঠিক আমার পেছনে যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, হোমস্টের ঠিক পাশেই রয়েছে একটা ক্ষেত বলতে পারো। এই ক্ষেতের মধ্যে মানে বাগান বলতে পারো। বাগানে কিন্তু বিভিন্ন শাকসবজি হয়ে আছে দেখতে পাচ্ছি আমি। যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি হয়ে রয়েছে, বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা হবে। আর বিভিন্ন ধরনের কিন্তু শাকও এখানে হয়ে রয়েছে। আর এদিকে যদি দেখাই ঘুরিয়ে, এই সামনের পাহাড়টা কিন্তু মেঘে ঢেকেই রয়েছে। এখানে জুম করে আরও ভালোভাবে দেখা যাবে, আরও ভালোভাবে বোঝা যাবে। হোমস্টে মানে তো বুঝতেই পারছো, এখানে যাদের এই জায়গাটা রয়েছে তাদের বাড়ি, আর তার সাথে সাথে এখানে হচ্ছে গেস্টদের জন্য থাকার জায়গা। তো খুব সুন্দর একটা লোকেশন, দারুণ সুন্দর একটা লোকেশন। আর এখানে এসে ড্রোন শট নিয়েছি শিটংয়ে এখন এই বর্ষাকালে মেঘের মধ্যে দিয়ে। জাস্ট হোমস্টের লোকেশনটা তোমরা যদি দেখো অসম্ভব সুন্দর লাগবে। এই জায়গাটা না একটা টেবিলের মতো, মানে এই সামনের দিকেই রয়েছে খাদ আর পেছন দিকে রয়েছে মহলদিরাম টি গার্ডেন। মহলদিরাম টি গার্ডেন গতকাল রাত্রিবেলা আসার সময় আমরা সেরকমভাবে খেয়াল করিনি বা সেরকমভাবে দেখতে পাইনি, তবে টি গার্ডেনের মাঝখান দিয়ে আসছিলাম সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো। তো মহলদিরাম টি গার্ডেন আমরা দেখতে বেরোবো এক্ষুনি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে। রুমগুলো কীরকম সেটা তোমাদের দেখাবো। তার আগে এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে
যাদের জায়গা এটা তাদের বাড়ি, ওনারাই থাকেন এখানে। এদিকে একটা কিচেন এরিয়া রয়েছে, এদিকে ডাইনিং প্লেসও রয়েছে বলতে পারো, কিচেন কাম ডাইনিং। ভাইয়া এখানে বসে আছে। আর এটা হচ্ছে কিচেন, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা কিচেন। মানে যেখানে থাকবে সেখানকার খাবার জায়গাটা, সেখানকার কিচেনটা যদি এরকম পরিষ্কার থাকে তাহলে সেখানে খাবার টেস্ট কীরকম হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। এই হচ্ছে সুন্দর লোকেশন। ভাই আপনার নাম क्या है? মধু ভাই। মধু ভাই, মধু ভাই, থ্যাংক ইউ মধু ভাই। এদিকেও একটা সুন্দর লন টাইপের রয়েছে, আর এই লনে এখানে খামার টামার রয়েছে, নিচে দেখলাম গরু, আর এখানে হয়তো মুরগি টুরগি থাকার জায়গা। ফুল টুলও ফুটে রয়েছে দেখতে পাচ্ছি আমি। যেরকমটা তোমাদের বললাম আমাদের রুম রয়েছে উপরে 1 নম্বর রুম, আর নিচেও কিন্তু 2টো রুম রয়েছে। তার সাথে এখানে আমাদের বাইক পার্ক হয়ে রয়েছে দেখতে পাচ্ছ। একদম রুমের নিচেই কিন্তু বাইক নিয়ে চলে আসতে পেরেছি আমরা। মোটামুটি এই হচ্ছে রুম কন্ডিশন। 2টো বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড দেখতে পাচ্ছি আমি, আর তার সাথে এখানে একটা সিঙ্গেল বেড, 3 জন থাকতে পারবেই। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। তবে এই যা বেডের সাইজ রয়েছে এখানে যদি একটু চেপে চুপে শোয়া যায় 3 জনও শুয়ে পড়তে পারবে। টোটাল 4 জন কিন্তু এই রুমে থাকতে পারবে। সাথে খুব সুন্দর একটা জানলা রয়েছে, জানলা দিয়ে ভিউটা ঠিক এরকম। নিজের রুমটায় কিন্তু এত সুন্দর একটা ভিউ রয়েছে যে কি বলবো, একদম লনটা পুরো ভালোভাবে একদম চোখের সামনে, মানে লনের লেভেলে রয়েছে মনে হবে, একদম দারুণ সুন্দর লাগবে এই জায়গাটা। আর তার সাথে এখানেই রয়েছে সিঁড়ি দিয়ে যদি উপরে উঠে যায় তাহলে উপরের রুমগুলো তোমাদের দেখাতে পারবো। ব্যালকানি থেকে ভিউ হচ্ছে কিছুটা এরকম, দারুণ সুন্দর। আর যেহেতু বর্ষাকাল ওই জন্য সমস্ত কিছু একটু বেশি সবুজ লাগছে, বাড়িটাকেও যেন একটু বেশি সবুজ লাগছে। একদম গোছানো পরিপাটি একটা রুম। এখানেও কিন্তু 2টো বেড রয়েছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড। তবে এই বেডটা কিন্তু নিচের বেডের থেকে একটুখানি ছোটো, এই ডাবল বেডটা। এখানে 2 জনই থাকতে পারবে, মানে উপরের রুমে 3 জন, নিচের রুমে 4 জন কিন্তু থাকা যেতে পারে। আর এই হচ্ছে উপরের বাথরুম। নিচের রুমগুলো আলাদাই একটা সৌন্দর্য রয়েছে, উপরের রুমে কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে। উপরের রুম থেকে ভিউ চারিদিকে ভালো রয়েছে, তবে নিচের রুমে লনটা একদম মনে হবে একদম নিজের লেভেলে রয়েছে, একদম বেডে শুয়ে লনটার ফিল নেওয়া যাবে। দারুণ সুন্দর একটা লোকেশন। এদিকে কিন্তু ঝাউ গাছের জঙ্গলও মোটামুটি দেখা যাচ্ছে, পুরো শান্ত নিরিবিলি একটা পরিবেশ, যেটা সব থেকে ভালো লাগলো আমার। ভিউ হেভি। আমি এই প্রথমবার নর্থ বেঙ্গল আসছি, কখনো আসিনি আমি, প্রথমবার পাহাড় দর্শন। হ্যাঁ, মানে আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে। কতবার যে সকালবেলা দিয়ে উঠে গেছি, কতবার যে মেয়ে গেল দেখলাম, এই দিকটা দেখলাম, মানে একদম হ্যাঁ, ব্যালকনি দিয়ে মেঘ ঢুকে চলে আসছে। আমার তো অবশ্যই ভালো লাগছে। বৃষ্টির মধ্যে পাহাড়ে একটা সৌন্দর্য তো অফকোর্স আলাদা থাকেই, তার মধ্যে এরকম বসে এরকম সুন্দর একটা ভিউ, মাঝে মাঝে আটকে যাচ্ছে আর মাঝে মাঝে চলে যাচ্ছে, খুব সুন্দর ভিউ। আর তোমরা তো দেখতেই পাবে ড্রোন শট, বাবা সেই মানে উপর থেকে আরো সুন্দর লাগছে। একটু আগে কতটা ক্লিয়ার ওয়েদার ছিল, আর এখন দেখো পুরো মেঘ ঢুকে গেছে, আর তার সাথে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আর এখানে সাউন্ডটা শোনো, পাহাড়ে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির সাউন্ড শোনো। আমি একটু সাইলেন্ট হয়ে যাচ্ছি। সাইলেন্ট ভ্যালি হোমস্টেতে আমি সাইলেন্ট হয়ে গেলাম। আমরা একটুখানি বৃষ্টির মধ্যে জাস্ট অহলদারা ভিউ পয়েন্ট ভিজিট করতে বেরিয়েছি। সেটাও আমরা জানি কমলা লেবুর বাগানের জন্য বিখ্যাত। এগিয়ে চলে আসবে, ক্লোজ থাকবে, ঠিক আছে? আমি দিগন্তকে নিয়ে নিয়েছি। এখানটা ভালোই স্টিপ ক্লাইম আছে, উঠতে হবে। আগে উঠে তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। এখন আমাদের লেফট টার্ন নিয়ে যেতে হবে। ও ভাই, এখানে 200 মিটার মতো একটা ভালোই অফরোড রয়েছে, যে অফরোডটা কিছুটা এরকম দেখতেই পাচ্ছ। ডবল ক্যারিতে যেতে একটু বেশি না, নিচু জোঁক শুয়োপোকা সব থাকবে কিন্তু। এবার শিওর পড়বো দিগন্ত, শিওর পড়লাম। ভাই ওরে ভাই, সাংঘাতিক তো। ইনিশিয়ালে হিমালয়ের পাওয়ার বেশি আছে এই গাড়ির থেকে। ব্যাস চলে এসছি আমরা। এটাই হচ্ছে মলদিরাম টিএস সেট।
আর একটু নিচে নামলে টি গার্ডেনের ভিউটা হয়তো আরও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। তবে বুঝতেই পারছো এই মেঘলা ওয়েদারে টি গার্ডেনের ভিউ আমরা হয়তো সেরমভাবে পাবো না, কারণ মেঘ ভিজিবিলিটি নেই। পাহাড়ের ঢালে চা গাছ রোপণ করা রয়েছে, ঢালু জমিতেই কিন্তু চা গাছের চাষ হয়। কারণ আমাদের নর্থ বেঙ্গল একদম এই জায়গার জন্য, মানে চা বাগানের জন্য ফেমাস। ও নিচের ভিউটা জাস্ট দারুণ সুন্দর লাগছে। এখান থেকে একটা নদী গেছে মনে হচ্ছে, নদীটা কি নদী আমি জানি না, তবে ভিউটা দেখো জাস্ট। উপরে পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে রয়েছে, পাহাড়ের চূড়াগুলো মেঘে ঢেকে রয়েছে, আর নিচটা পুরো ওপেন হয়ে রয়েছে। কি কালারফুল লাগছে না নর্থ বেঙ্গলের বিউটি, দেখো খালি। এটা কোনো অংশে কম নয় ভাই, কোনো অংশে কম নয়, এটা আমাদের নর্থ বেঙ্গল। শিলংয়ে লাস্ট টাইম এসেছিলাম তখনও শুনেছিলাম অহলদারা ভিউ পয়েন্ট নাকি দারুণ সুন্দর। একদম অহলদারা ভিউ পয়েন্টের পাশ দিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, না কমলা লেবুর বাগান দেখা হয়েছিল না ভিউ পয়েন্ট দেখা হয়েছিল। তো এইবারে আর ছাড়লাম না, এইবারে এই সুযোগটা, বর্ষার সময় জাস্ট ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে আর এই সময় অহলদারা ভিউ পয়েন্টের ভিউ নেওয়ার মজাটা ছাড়তে পারলাম না, ওই জন্য বেরিয়ে পড়লাম। অহলদারা ভিউ পয়েন্ট থেকে নাকি 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি। গতকাল আমরা বাড়ি থেকে 651 কিলোমিটার রাইড করেছিলাম। এই রোডটা দিয়ে আসিনি, আমরা অপোজিট সাইড দিয়ে এসেছিলাম। তবে রাস্তাটা সরু হলেও ভালোই ছিল, অসুবিধা ছিল না। তবে একটু স্টিপ ক্লাইম্ব করতে হয়েছে, কোনো কোনো জায়গায় আবার খুবই ডাউন নামতে হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে রাস্তাটা ভালোই ছিল, খারাপ কিছু ছিল না। আচ্ছা, আই লাভ শিটংটা দেখে আছে, ওই যে আই লাভ শিটং, আই লাভ শিটং। উঠতে পারবি তো? ওরা ভাই, ও আই লাভ শিটং, দারুণ সুন্দর লোকেশন, দারুণ সুন্দর জায়গা। মেঘের মধ্যে আই লাভ শিটং লেখা রয়েছে, আমি জানি না এর উপর ওঠা যায় নাকি, আমি উঠছিও না। এখান থেকে একটা খুব সুন্দর কিন্তু ভিউ রয়েছে এইদিকে। এই হচ্ছে ভিউ, সামনে মেঘ উড়ে বেড়াচ্ছে আস্তে আস্তে, চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, সবুজ ছাড়া আর কিচ্ছু নেই। আই লাভ শিটং এখান থেকে কিন্তু অহলদারা ভিউ পয়েন্টের ডিস্টেন্স 1.5-2 কিলোমিটার মতো হবে। জাস্ট ভিউটা দেখো, লুক অ্যাট দ্য বিউটি ভাই, দারুণ লাগছে। আর এই যে এটা মনেস্ট্রি রয়েছে, বুদ্ধিস্ট টেম্পল রয়েছে। আই লাভ শিটং উপরে রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি তার লঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনেস্ট্রি, established in 1831, প্রায় 200 বছর আগেকার বুদ্ধিস্ট মনেস্ট্রি। হয়তো পুরোনো মনেস্ট্রিটা এটাই রয়েছে, বা এখানে কিছু স্তূপা রয়েছে দেখতে পাচ্ছি আমরা। বহু পুরোনো ইটপিটগুলো দেখেই মনে হচ্ছে যে 1831 সালেই তৈরি করা হবে হয়তো। তো এই হচ্ছে এখানকার সিন। মেন মনেস্ট্রি হচ্ছে এটা, ভগবান এখানেই রয়েছে, ভেতরেই রয়েছে। মানে বহু পুরনো একটা মনেস্ট্রি। তোমরা যদি শিটং আসো, শিটংয়ে আমরা যেখানে স্টে করেছি ওখানে স্টে করো, আর যদি অহলদারা ভিউ পয়েন্ট দেখতে যাও তাহলে আই লাভ শিটং আর তার সাথে সাথে এই মনেস্ট্রিটা ভিজিট করতে কিন্তু একদমই ভালো লাগে। প্রায় 200 বছরের পুরোনো মনেস্ট্রি। আমি ভাবলাম যে হয়তো পুরোনো স্ট্রাকচার এটা, আর নতুন স্ট্রাকচার ওটা, কিন্তু এখানে ভাইয়া বলছে পুরোটাই নাকি 200 বছর আগেকারই মনেস্ট্রি। সামনে এবার যাই অহলদারা ভিউ পয়েন্ট। বাহ, এটা বেশ সুন্দর একটা টি গার্ডেন। অহলদারা ভিউ পয়েন্ট আমরা প্রায় পৌঁছে গেছি। এই রাস্তা দিয়ে আমরা একবার গেছিলাম যতদূর আমার মনে পড়ছে, লাস্ট টাইম যখন শিটং ছিলাম এই অহলদারা ভিউ পয়েন্টের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে নিচের দিকে বেরিয়েছিলাম। অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুব একটা ভালো ভিউ পাবো বলে তো আমার মনে হচ্ছে না, কারণ এখানে পুরো মেঘ করে রয়েছে, মেঘে চারপাশটা পুরো ঢেকে রয়েছে। এই হচ্ছে হনুমানজির মন্দির, বা হনুমানজির একটা কিন্তু বেশ বড় মূর্তি রয়েছে। এই হচ্ছে জয় হনুমান জ্ঞানগুণ সাগর। এই হচ্ছে অহলদারা, 0.3 কিলোমিটার একদম ভিউ পয়েন্ট তক বাইক জায়গা। তো আমরা মোটামুটি এখানে অহলদারা টিকিট কেটে নিয়েছি। দুটো বাইকের জন্য আমাদের 20-40 টাকা লেগেছে, কিন্তু মানুষের জন্য কোনো কিছু লাগেনি। বাইক নিয়ে ভেতরে আমরা ঢুকতে পারবো, গাড়ি বোধহয় অ্যালাউড নয় এখানে। তো ভিউ পয়েন্ট অবধি বাইক নিয়ে চলে যাওয়া যাবে আশা করছি, দেখা যাক। ভিউ পয়েন্ট থেকে আমরা 360 ভিউ তো দূরের কথা, কোনো কিছু ভিউই পাবো না, কারণ পুরো মেঘে ঢেকে রয়েছে। এই রে, বন্ধ কর, স্টার্ট বন্ধ কর, স্টার্ট বন্ধ কর।
এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্ট দিয়ে 360 ভিউ পাওয়া যায়। এইখানটায় হচ্ছে মেন ভিউ, এদিক থেকে তিস্তা নদী চলে গেছে আর এই হচ্ছে চড়া তিস্তা। দেখো দূরে যতদূর চোখ যাচ্ছে মনে হচ্ছে তিস্তা নদীরই উপত্যকা রয়েছে নিচের দিকে। এখানে সিঁড়ির মতো করা রয়েছে আর আমরা এখান থেকে যাব সামনের দিকে ভিউ নিতে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে নিচটা কিরম দেখতে লাগে দিকে তো হালকা তোমরা দেখতেই পাচ্ছ, আর একটু ক্লোজ গেলে হয়তো আরো ভালো দেখতে পাবে। কিছু বলছিস? বলছে এই রে ক্যামেরা ধরলে না চমকে যাচ্ছে মনে হচ্ছে। টাওয়ার এই যে তিস্তা কি বলছিস অর্ক? কি বলছিস বল। অর্ক আমাকে ভয় পাইয়েছে, বলছে এই তার কাটা তারে নাকি কারেন্ট রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে। আমি আবার এরম ভাবে টাচ করলাম, করে দেখলাম ভালোই হচ্ছে না, তবে মা কালী বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ অর্ক কিছু হলেই আর কি মা কালীকে ডাকছে, জয় মা কালী বৃষ্টি থামিয়ে দাও, বৃষ্টি থেমে গেল। হ্যাঁ মানে মানে বড় গোছের পুরোহিত রয়েছে অর্ক, তাই না? তারপর পুজো টুজো করে, ভট্টাচার্য টাইটেল। যাই হোক, এই হচ্ছে নদীর ভিউ। একটু যদি জুম করে দেখাই, তিস্তা নদী তোমরা দেখতে পাবে এরম ভাবে তিস্তা নদী এসছে, এদিক থেকে গিয়ে নিচের দিকে চলে গেছে। ওখানে কালীঝোড়া ড্যাম দেখা যাচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে ওটাই হচ্ছে কালীঝোড়া ড্যাম। ওখানে নতুন রেলওয়ে ব্রিজ হচ্ছে, মানে ওখান দিয়ে কিন্তু ট্রেন চলবে, ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওখান থেকে। আর এই হচ্ছে পুরো ভিউ, এই হচ্ছে ভিউ। এদিকে তিস্তা ভ্যালি দেখো, খালি তিস্তা ভ্যালি দেখো। আর যতদূর সম্ভব বা যতদূর সম্ভবত, খুব সম্ভবত শিলিগুড়ি শহরটা হচ্ছে এই দিকে, এই নিচের দিকে দেখা যাচ্ছে। এখানে এসে একটা জিনিসই ফিল করছি যে লাস্ট টাইম কেন আসিনি এই জায়গাটায়। আসাটা একদম বাধ্যতামূলক। আমাদের দুটো টিকিট কাটতে হয়েছে, বাইক নিয়ে ঢোকার জন্য আমাদের 20 টাকা করে বাইকের দিতে হয়েছে, তারপরে এসে পার পার্সন আবার 20 টাকা করে দিতে হয়েছে, মানে টোটাল আমাদের 60 + 40 100 রুপিস খরচা হয়েছে। এই অহলদারা ভিউ পয়েন্টের এই পার্টটা দেখে আমার একটা কুম্বে ওয়াটারফলের কথা মনে পড়েছে। মহারাষ্ট্র ট্রিপে আমরা কুম্বে ওয়াটারফল ভিজিট করেছিলাম, ঠিকই এরকমই সরু স্লিপারি একটা জায়গা দিয়ে নিচের দিকে নেমে গেছিলাম কুম্বে ওয়াটারফল দেখতে আমি আর হিমাদ্রি। সেটা কিন্তু খুবই রিস্কি ছিল, তবে অহলদারা ভিউ পয়েন্টে কোনো কিছু রিস্ক নেই। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করে যাও। সুন্দর একটা লোকেশন থেকে এবার আমরা উপরের দিকে উঠছি। সামনে একটা দোকান ছিল, ওখানে চিকেন পকোড়া বলে এসেছি, চিকেন পকোড়া খেতে হবে। এই সিঁড়িটা একটু স্লিপারিও রয়েছে, বৃষ্টি পড়েছে, দেখা যায় জল ফল জমে রয়েছে। ঠিক আছে, খুব একটা অসুবিধা নেই, চলো। আর ওদের সাথেও দেখা হয়েছে, ওরা আমাদের ভিডিও দেখে। তোমার বাড়িটা যেন কোথায় বললে? হরিণঘাটা ওখানকার বন্ধু বান্ধবী সবাই। ও আচ্ছা আচ্ছা, হ্যালো। হরিণঘাটার তো ওখানে চিকেন বিখ্যাত না? হ্যাঁ, হরিণঘাটার মিট মিল্কও বিখ্যাত। বুঝতে পেরেছি, ঠিক আছে চলো তাহলে উপরে উঠি। উড়ে বাবা স্লিপারি, থ্যাংক ইউ। দাদা ভিউ পয়েন্ট থেকে এখন সোজা চলে যাবো আমাদের হোমস্টেতে। একদম এখান থেকে 6-7 কিলোমিটার ডিস্টেন্স হবে, মোটামুটি 20-25 মিনিট সময় লাগবে। যদি ননস্টপ যায় 20-25 মিনিট সময় লাগবে। এখন টাইম হয়েছে বিকাল 6:12। আশা করছি আলো থাকতে থাকতে আমরা হোমস্টেতে পৌঁছে যাবো। মহলদিরাম টি গার্ডেন গতকাল রাত্রিবেলা আমরা দেখতে পাইনি, আজকে ওই মেঘে ঢাকা ছিল। কালকে সকালবেলা বেরোনোর সময় যদি দেখতে পাই তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। সন্ধ্যেবেলা যেটা এসছে সেটা হচ্ছে দেখাচ্ছিলাম তোমাদের মোমো, গরম গরম মোমো এসছে। এটা হচ্ছে ভেজ মোমো, আর ভেজ মোমো হচ্ছে তোমাদের সকালবেলা ক্ষেত দেখালাম, ওই ক্ষেতে যে বাঁধাকপি হয়েছে সেই বাঁধাকপি দিয়ে তৈরি মোমো। বাঁধাকপি সুন্দর করে নরম আছে, নরম শিখে যাচ্ছে হচ্ছে বাবা ডিমের অমলেট। আর একটা জিনিস একটু ইনফর্ম করে দিই, এই যে হোমস্টেটা রয়েছে এখানে রুম রেন্ট বলতে পারো বা পার ডে পার পার্সন যদি খরচা বলি তাহলে হচ্ছে 1500 টাকা। তার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর তার সাথে ডিনার, 4টে মিল রয়েছে, নিয়ে পার ডে পার হেড হচ্ছে 1500 টাকা খরচা। আর সাইট সিন তো তোমাদের দেখিয়ে দিলাম, যদি তোমরা আসো শিটংয়ে থাকতে পারো, আশা করছি ভালো লাগবে তোমাদের। হ্যাঁ কি হচ্ছে, চলো টাটা। মোটামুটি রেডি এখানে হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বেরিয়ে কোথায় যাবো সেটা বলছি তোমাদের। শোনা তাহলে বেরোচ্ছি এখন
শিটং থেকে, আপার শিটং থেকে। এই 150-200 মিটার কিন্তু একটুখানি কঠিন রাস্তা আছে, দেখিয়েছি কালকে। আজকে এবার ফুল লোড আছে, তার সাথে সাথে দিগন্তকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ডাবল ক্যারি করে ওঠা একটুখানি মুশকিল আছে। কালকে আমি দিগন্তকে নিয়ে উঠেছি ডাবল ক্যারি করে, কিন্তু আজকে লাগেজ রয়েছে। আর আমার তো মোটামুটি সিটের উপর টেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, ডাফেল ব্যাগ বাঁধা হয়ে গেছে, তো একটু মুশকিল। সব পা ফেলতে হবে না, চালা ভাই, টান। এসব জায়গায় টেনে উড়িয়ে দিবি। একই ব্লগে দুবার এই রাস্তা দেখাচ্ছি। রাস্তাটাই এরকম, রাস্তাতে এরকমই অ্যাডভেঞ্চার রয়েছে। যেহেতু শ্যাওলা রয়েছে না, ওই জন্যই মুশকিল, তাছাড়া কোনো অসুবিধা নেই। ये कोयला गोदाम किधर है? ये कोयला गोदाम इधर से हम लोग वो मोंको जा सकते हैं। जोगी घाट कौन सा रास्ता अच्छा है? ये वाला अच्छा है। कोयला गोदाम থেকে আমাদের নিচে যেতে হবে। কোয়লা গোদাম আশা করছি ঠিক প্রনাউন্স করেছি। দুপুর 2:22 বাজে এখন, দুপুর 2:22। একটু প্ল্যান এদিক ওদিক হয়েছে, একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, সেগুলো কি আস্তে আস্তে এই সিরিজে তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। তবে এখন যেটা আমাদের প্ল্যান ছিল, মানে এই ট্রিপে মেন যেটা ইন্টেনশন ছিল আমাদের, সেটা হচ্ছে পাবংয়ে এনজয় করা, পাবংয়ে ঘুরে বেড়ানো, পাবংয়ের নেচার এনজয় করা, এটাই ছিল আমাদের মেন ইন্টেনশন। তো এখন কিন্তু আমরা পাবংয়ের দিকেই যাচ্ছি। আমরা জাস্ট উপরে উঠে এসেছি আমাদের হোমস্টে থেকে 190 মিটার 200 মিটার মতো উঠে এসে আমরা রাইডটা নিয়েছি। গত পরশুদিন আসার সময় আমরা ওই পাশ থেকে এসেছিলাম, মানে পেছনের দিক থেকে এসেছিলাম। এবার আমরা রাইডটা নিয়ে ডান দিকে যাচ্ছি। এখানে কয়লা গুদাম বা কোয়লা গুদাম বলে কোনো জায়গা আছে, সেখান থেকে আমরা নিচের দিকে নিয়ে নেব। আজকে আমাদের জার্নি হচ্ছে পাবংয়ের ডিস্টেন্স এখান থেকে 55-56 কিলোমিটার্স মতো হবে। আর এই 56 কিলোমিটার যেতে 3-3.5 ঘন্টার সময় লাগবে বলে গুগল বলছে। দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে লাটপাংচার হয়ে, কিন্তু এখানে আন্টিজি এখন, মানে আমাদের এই হোমস্টের আন্টিজি ফোন করে জানলো যে লাটপাংচারে ল্যান্ডস্লাইড হয়েছে। ওনার কোনো কলিগকে ফোন করে জানলেন, উনি লাটপাংচারে থাকেন, লাটপাংচারে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, নাহলে আমাদের লাটপাংচার হয়ে যাওয়ার কথা ছিল। তো আন্টিজির বলাতে আমরা লাটপাংচারের রুটটাকে ক্যান্সেল করে দিলাম। তো আন্টিজি বললো উপরে উঠেই জাস্ট রাইট সাইড নিয়ে কোয়লা গুদাম, তারপরে ওখান থেকে একদম নিচের দিকে নেমে যাও যোগীঘাট ব্রিজ, রিয়াংখোলা নদীর উপর বা রিয়াংখোলার উপর যোগীঘাট ব্রিজ ক্রস করে তারপরে আমরা বিরিকদারাকে বাইপাস করে যাব তিস্তা লোয়ার ড্যাম দিয়ে আমরা তিস্তা নদী ক্রস করব, আর তারপরে এগিয়ে যাব আজকের গন্তব্যের দিকে। পাবংয়ে খুব সুন্দর একটা লোকেশনে আমরা আজকে স্টে করতে চলেছি, তোমাদের দারুণ লাগবে। দারুণ সুন্দর একটা লোকেশন, দারুণ সুন্দর একটা হোমস্টের সন্ধান দেবো আজকে। আর তার সাথে সাথে যার হোমস্টে তাকেও তোমরা চেনো। তো অনেক দিন ধরে বলছিল যে আসো আসো আসো, কিন্তু আমারই সময় হচ্ছিল না, আমি ডেট করে উঠতে পারছিলাম না, কিন্তু ফাইনালি ডেট করে উঠেছি। আজকে আমরা পৌঁছে যাব পাবং। তো যেরকমটা তোমাদের বললাম, তো প্রথমে আমরা যাব এখান থেকে যোগীঘাট ব্রিজ ক্রস করে যাব মংপো, তারপরে আস্তে আস্তে আমরা পাবং পৌঁছাবো। এবং জায়গাটা অনেকে তোমরা শুনে থাকতে পারো চারকোল সামথার, ওই দিকেই পাবং পড়বে। মানে আজকে কিন্তু আমরা দার্জিলিং জেলা থেকে কালিম্পং জেলাতে এন্টার করে যাব। ওফ, আমরা আপার শিটংয়ে যে হোমস্টেতে ছিলাম ওই জায়গাটাতে একটুখানি বেশি মেঘ থাকে মনে হচ্ছে। দেখো ওখান থেকে বেরিয়ে আসার পরে এরকম একটা ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। পাইন ফরেস্টের ভিউটা আলাদাই রকমের লাগছে। বর্ষাকালে একটু রিস্কি হয় জার্নি, পাহাড়ের জার্নি একটু রিস্কি হয়, কিন্তু ভিউ 1 নম্বর পাওয়া যায়। ভিউয়ের কোনো কম্প্যারিজনই হয় না বর্ষাকালের ভিউয়ের। পাহাড়ের এত সুন্দর ভিউ জাস্ট বর্ষাকালেই দেখা যায়। রাস্তা দিয়ে যেতে যেতে এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি, বাইক দুটো রাস্তায় দাঁড় করিয়ে আমরা ভিউ দেখতে এসেছি। জাস্ট যদি ক্যামেরাটা ঘোরাই, এখান থেকে ভিউটা দেখো। এইদিকে পাহাড়ের চূড়াগুলো পুরো মেঘে ঢেকে রয়েছে, কতটা উঁচু পাহাড় ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু নিচের দিকটা পুরো ডিপ সবুজ হয়ে রয়েছে। উপরে মেঘ, মানে মনে হচ্ছে তুষারাবৃত পাহাড়, উপরটা পুরো বরফে ঢাকা, সাদা ধপধপ করছে মেঘ, তার মধ্যে নিচের দিকটা সবুজ, ঝাউ গাছ, পাইন গাছের জঙ্গল, তার সাথে সাথে এদিকে লাল
ছাদের বাড়ি, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটাকে এতটা কালারফুল লাগছে না, ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদেরকে ভিউটা দেখাই। জায়গাটা 1 মিনিটের মধ্যে পুরো মেঘে ঢেকে গেল, পুরো জায়গাটা 1 মিনিটের মধ্যে মেঘে ঢেকে গেল, পুরো ধবধবে সাদা মেঘে ঢেকে গেল, এখান থেকে ঝর্ণা পড়ছে। মামরিং এই জায়গার নাম মনে হচ্ছে মামরিং। কত ছোট ছোট গ্রাম রয়েছে আমাদের নর্থ বেঙ্গলে, অর্ধেক গ্রামের নামই জানি না। দেখো কি সুন্দর লোকেশনে, তো সুন্দর একটা গ্রাম মামরিং। উপরে একটা মাইলস্টোন দেখলাম, যোগীঘাট 4.5 কিলোমিটার। যোগীঘাট 4.5 কিলোমিটার। আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিচে নেমে আসছি, শিটং থেকে অনেকটাই নিচে চলে এসেছি। যোগীঘাট ব্রিজ ক্রস করে আস্তে আস্তে তিস্তা, তারপরে কিন্তু আমরা উপরের দিকে উঠবো, আশা করছি নিচের রাস্তাই হবে। শিটং যে কমলা লেবুর বাগানের জন্য বিখ্যাত, তো এইদিকে দেখো কমলা লেবু গাছ একটাই রয়েছে। শিটংয়ে মেন শিটংয়ে আপার শিটংয়ে প্রচুর কমলা লেবু গাছ রয়েছে, এইদিকে একটাই দাঁড়িয়ে আছে একদম বট গাছের মতো কমলা লেবু গাছ। পাহাড়ের বাড়িগুলোর কালার এত সুন্দর হয় যে কি বলবো, ওই জন্য এত সুন্দর লাগে। আর পারিপার্শ্বিক পরিবেশগুলোও সুন্দর, তার সাথে বাড়ির কালারগুলো এতটা সুন্দর। রিয়াংখোলা নদী, রিয়াংখোলার উপরেই রয়েছে যোগীঘাট ব্রিজ। এই যে সামনে ব্রিজ দেখা যাচ্ছে, আর আমরা কিন্তু যোগীঘাট পৌঁছে গেছি। এই হচ্ছে যোগীঘাট, আমাদের ব্রিজ ক্রস করেই যেতে হবে মনে হচ্ছে। এই দেখো পাশে একটা পুরনো ব্রিজ রয়েছে, আর এটা হচ্ছে পরে বানানো। সবাই কিন্তু রিয়াংখোলা নদীতে নেমে গেছে, এখানে স্নান টান করছে। অবস্থা দেখো, দারুণ সুন্দর কিন্তু লোকেশনটা, দারুণ সুন্দর নদী। এখানেও কিন্তু বেশ কিছু হোমস্টে রয়েছে আমি দেখতে পেলাম। চিটাগংয়ের হোটেল থেকে আমরা ম্যাক্সিমাম হয়তো 15 কিলোমিটার এসছি, 15 কিলোমিটারের মধ্যে কিন্তু যোগীঘাট পড়ছিল। যাই হোক, চলো আস্তে আস্তে এগোই সামনের দিকে। এবার কিন্তু আমাদের অল্টিটিউড আবার গেইন করতে হবে, উপরের দিকে উঠতে হবে। বাবা, এখানকার পাহাড়ের জবা ফুল গাছ দেখতে পেয়ে আমি অবাক হয়ে গেলাম। এখানে কি জবা ফুল গাছ আদৌ হয়? মংপুর জঙ্গল, এটা পুরো জঙ্গল এরিয়া দেখতে পাচ্ছ। আর সামনে এখানে একটা মন্দিরও দেখা যাচ্ছে ছোট্ট মতো, এটা মা কালীর মন্দির মনে হচ্ছে। ওই জন্যই জবা ফুল ফুটে রয়েছে, জবা ফুল দিয়ে মা কালীর পুজো হয়। মংপো এখান থেকে 5 কিলোমিটার, আর 5 কিলোমিটারই আমাদের কিন্তু উপরে উঠতে হবে, চড়াই চড়তে হবে যা মনে হচ্ছে। তিস্তা লোয়ার ড্যাম, রাইট সাইড নে, হ্যাঁ রাইট সাইড। এটা মংপো থেকে আমাদের আজকের ডেস্টিনেশন ডিভাইন ভিউ হোমস্টে পাবং। ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার, 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে বলে গুগল বলছে। এখন কিন্তু সামনে আমরা একটা পাসিং ব্রিজ ক্রস করে দূরবীন দ্বারা হয়ে তিস্তা লোয়ার ড্যামে পৌঁছাবো। লোয়ার ড্যাম থেকে তারপরে উপর দিকে আবার আমরা উঠবো, লোয়ার ড্যাম ক্রস করে আবার আমরা উপরের দিকে উঠে যাব পাবংয়ের জন্য। চলো, রাস্তাটা মনে হচ্ছে রাস্তাটা এরকমই হবে, একটু ন্যারো হতে পারে, তবে টার্মাকই থাকবে। এটা কি ভাই, এটা প্রপার ট্রি হাউস। এটা দেখে মনে হচ্ছে কি এটা প্রপার ট্রি হাউসই। বাদিকে দূরে তিস্তা নদীর ভিউ আমরা পেয়ে গেছি, আর ওটাই মনে হচ্ছে ড্যাম। ওই দেখো তিস্তা নদী দেখা যাচ্ছে, ওইখানটা গিয়ে আমরা কানেক্ট করব। এই যে ভালুখোপ বাইপাস রোড, এটা আমরা ভালুখোপকে বাইপাস করছি। নিচের দিকটা হচ্ছে ভালুখোপ বাইপাস রোড। এই জঙ্গলটা পুরো বাঁশ গাছের জঙ্গল, বাঁশ গাছ ভর্তি দুপাশেই, এই পাশেও রয়েছে এই পাশেও রয়েছে। এই যে ব্রিজটা উপরে দেখা যাচ্ছে, এটাতেই কিন্তু ট্রেন চলবে। এখানে ট্রেন লাইন পাতার কাজ মনে হচ্ছে এখনো হয়নি বা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। এবার আমরা মংপুর রামবি বাজার রোড ধরে একদম রামবি বাজারে চলে এসেছি বলতে পারে, এটাই রামবি বাজার মনে হচ্ছে। আর তার সাথে এদিক থেকে দার্জিলিং যাওয়া যায়। এই NH10 কিন্তু এবার আমরা পড়ে গেছি। হ্যাঁ, এই ব্রিজটাই, উপরের এই ব্রিজটাই কিন্তু দেখা যাচ্ছিল কালকে অহলদারা থেকে। যদি শিলিগুড়ি থেকে ডাইরেক্ট আমরা পাবং যেতে চাইতাম, তাহলে কালীঝোড়া ড্যাম দিয়ে ক্রস করে যেতাম তিস্তা নদী। কিন্তু এখান দিয়ে যেহেতু আমরা যাচ্ছি রামবি বাজার হয়ে যাচ্ছি, মানে ডাইরেক্ট শিটং থেকে আসছি মংপো হয়ে, তাই জন্য কিন্তু আমাদের তিস্তা লোয়ার ড্যাম ক্রস করতে হচ্ছে।
এই রাস্তা কিন্তু সোজা তিস্তা বাজার চলে যাচ্ছে, গিয়ে রাস্তা ক্রস করে কালিম্পং উপরে উঠে যাবে, তিস্তা ব্রিজ ক্রস করে কালিম্পং উপরে উঠে যাবে, আর গ্যাংটক চলে যাবে সোজা। মানে এই রাস্তা কিন্তু গ্যাংটক চলে গেছে। এগুলো সব কিন্তু ল্যান্ডস্লাইড জোন, আর কিরমভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে ভাবো, যাতে ল্যান্ডস্লাইড হয় না হয় আর কি, বা ল্যান্ডস্লাইড যদি হয় উপরের দিকে যাতে রাস্তাতে কোনো রকম তার এফেক্ট না পড়ে, তাই জন্যই কিন্তু এরকম তৈরি করা হচ্ছে, এরকম কনস্ট্রাকশন, এরকম কংক্রিটের কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে। তবে যতই কনস্ট্রাকশন করো, যতই প্রকৃতিকে আটকানোর চেষ্টা করো, কিন্তু প্রকৃতি যদি মনে করে যে ধ্বংসলীলা চালাবে, কেউ আটকাতে পারবে না। তিস্তা লোয়ার ড্যাম, আমাদের আরেকটু নিচে নেমে যেতে হবে, একদম তিস্তা নদীর উপর দিয়ে, একদম তিস্তা নদীর উপর দিয়ে আমরা লোয়ার ড্যাম ক্রস করবো। ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্করভাবে জল যাচ্ছে তিস্তা নদীর, এরমভাবে ঘুরে জলটা যাচ্ছে আর লাগছে। দেখো এই জায়গাটাকে, বাপরে বাপ, উপর দিয়ে যেতে হবে। উপরে আমি আর ভিডিও করিনি, ড্যামের উপর না ভিডিও করাই ভালো। এই জায়গাটায় দেখো খালি ড্যাম থেকে নেমে এসে, বাপরে বাপ, ভয়ঙ্কর ভাই, ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর। কি চওড়া রে ভাই, আর জলের হু হু করে আওয়াজ আসছে। এদিকে আবার সবুজ জল, তো এদিকে রিয়াং নদী নাকি? এটা মনে হচ্ছে রিয়াং। পাবং পাবং সুরুক এই রাস্তা না, এই রাস্তা আচ্ছা উপর, আচ্ছা আচ্ছা। উড়ে ভাই ময়ূর যাচ্ছে, ময়ূর যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের বিউটি। আমরা তো সামথার পানবুর রাস্তায় নিয়েছি, পানবু সামথার হয়েই মনে হচ্ছে আমাদের পানবু হয়ে, তবে কালীঝোড়া ড্যাম দিয়ে আসলে পানবু হয়ে, পানবু ভিউ পয়েন্ট হয়ে তারপরে যেতে হতো। এই সাইড থেকে মনে হচ্ছে পানবুকে আমরা বাইপাস করে দেবো। নামতে হবে না, ধর চল, আয় আয় এদিকে আয়, নামতে হবে না। ওরে বাবা রে, চলে চলে। ভিউ কিন্তু দারুণ সুন্দর রয়েছে, বিকাল বিকাল, হালকা মেঘ রয়েছে আকাশে, এদিকটা আবার পরিষ্কার হয়ে গেছে, নীলচে আকাশ। আর ওয়েদার যদি আরেকটু ক্লিয়ার হতো, মনে হয় এদিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যেতে পারতো, যতদূর আমার মনে হচ্ছে। তো সেটা আর এখন দেখা যাবে না। বাবা বট গাছটা দেখতে পাচ্ছ? আমরা কিন্তু চলে এসছি সামথার। সামথার এসে পৌঁছেছি আমরা। সামথার থেকে আরও আমাদের 10 কিলোমিটার মতো জার্নি করতে হবে পাবংয়ের জন্য। ওয়েলকাম টু সামথার গ্রাম পঞ্চায়েত। লাস্ট টাইম আমরা এই পাশ থেকে এসেছিলাম। পাবং 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 পাবং, ইধার ইধার সিধা। কেন জানি না মনে হচ্ছে অর্ক পড়ে গেছে ওখানে। পড়ে গেছিস? বুঝতে পেরেছি, লেগেছে। আরে গাড়িটা পাট করে এগিয়ে দিল এই জায়গাটা। বললাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গাড়ির উপর দিয়ে এইখানটা না কোনো, এই জায়গাটা তুলে দিয়েছি, গাড়িটা পাট করে আগে দিচ্ছি। দিগন্ত লাগেনি তো? সত্যি কথা বলো। না লাগেনি, গাড়ির উপর দিয়ে ওরম পড়িনি, এরম ওই সেম আগের দিনের মতো। গার্ড কত ইম্পর্টেন্ট। চলো চলো চলো, লাগেনি তো দিগন্ত? সামথার থেকে আমাদের হোমস্টের ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। দেওরালি, আচ্ছা এই জায়গাটার নাম দেওরালি। দেওরালিও কিন্তু একটা টুরিস্ট স্পট। দেওরালি থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাওয়ার কথা যতদূর আমি শুনেছি। ঠিক এই পেছন দিকটা কাঞ্চনজঙ্ঘা হওয়ার কথা, এই পেছন দিকটা যাই না, এখন তো মেঘে ঢেকে রয়েছে। পাবং কিন্তু আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে সামালবং গ্রাম পঞ্চায়েতের। আগে আমরা সামালবং একবার ভিজিট করে গেছি। সামালবং গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু পাবং পড়ছে। ও ভাই, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না এখান থেকে? তো শিওর দেখা যাওয়ার কথা। ডিভাইন ভিউ, ডিভাইন ভিউ। এ চারকোল, এটা চারকোল। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ,
আচ্ছা, চারকোল হয়েই আমরা কিন্তু পাবং যাচ্ছি অলরেডি। চারকোল ভিউ পয়েন্ট ছিল পেছনে, চারকোল ভিউ পয়েন্ট আমরা ক্রস করে এসেছি, এখন নিচের দিকে নামছি পাবংয়ের দিকে। এখান থেকে 2 কিলোমিটার হবে। রাস্তা ভালোই রয়েছে, রাস্তা নিয়ে খুব একটা অসুবিধা নেই, তবে গাড়ি ঘোড়া এই রাস্তায় খুব বেশি আসে না। একদম অফবিট ডেস্টিনেশন, বুঝতেই পারছো, কারণ দেখে বুঝলাম যে যেহেতু রাস্তায় এখনও মাঝখানে শ্যাওলা জমে রয়েছে, ওই জন্য বোঝাই যাচ্ছে যে গাড়ি ঘোড়া কম আসে। গাড়ির চাকা গেলে না রাস্তা থেকে শ্যাওলাগুলো উঠে যায়। ও দারুণ সুন্দর একটা গ্রাম পাবং, ছোট্ট একটা গ্রাম পাবং, দারুণ লাগছে লোকেশনটা, দারুণ সুন্দর। আমাদের হচ্ছে ডিভাইন ভিউ হোমস্টে, এইখান থেকে একটা রাস্তা, সরু রাস্তা নিচের দিকে নেমে গেছে, এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে। গাড়ি যাওয়ারই রাস্তা একটু অফরোড রয়েছে, কিন্তু গাড়ি যাওয়ারই রাস্তা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই ব্লগটাতে বেশি কিছু দেখানোর নেই, এই ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে সমস্ত কিছু ইনফরমেশান দেবো তোমাদের, সমস্ত কিছু। আপাতত এখানেই শেষ করছি এই ব্লগটা। দেখা হচ্ছে পরের ব্লগে, দারুণ এক্সাইটিং একটা ব্লগ আসতে চলেছে, ওয়েট করো ততক্ষণ। চলো আপাতত এখানটায় রাখছি।